গতকাল ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টি-20 ম্যাচ কিন্তু হয়েছিল পুনেতে। তো সেখানে আমরা দেখেছি যে ভারত 15 রানের ব্যবধানে কিন্তু ম্যাচটা জিতেছে এবং এই সিরিজ কিন্তু 3-1 ব্যবধানে কিন্তু জিতে নিয়েছে এবং এখনো কিন্তু একটা ম্যাচ বাকি আছে। তো আগামীকাল রবিবার পঞ্চম টি-20 ম্যাচ হবে, কিন্তু সব থেকে বড় বিতর্ক কিন্তু তৈরি হয়েছে যে কনক্লুশন কনক্লুশন সাবস্টিটিউট নিয়ে কিন্তু সব থেকে বড় বিতর্ক তৈরি হয়েছে এবং চারিদিকে কিন্তু এইটা নিয়ে কিন্তু কথা শোনা যাচ্ছে এবং যে এটা দেখতে গেলে কিন্তু গৌতম গম্ভীর আর সূর্য কুমার যাদব দুজনে কিন্তু একেবারে ওপেনলি কিন্তু ইংল্যান্ডের সঙ্গে এটা চিটিং করেছে। কেন চিটিং করেছে আমি বলছি যে এটা মানে চিটিং বলা যায়, যেটা এটা মানে একেবারে বিট্টে করেছে এবং চিটিং বললেই চলে, যে একেবারে সরাসরি যে হিন্দিতে বলে না যে খুলে আম চিটিং, মানে সরাসরি একদম দিনের আলোর মতন কিন্তু চিটিং করেছে, যে পরিষ্কার সবাই কিন্তু বুঝতে পারবে এটা কেন চিটিং বলে, কেন এটাকে চিটিং বলা হচ্ছে, সবকিছু কিন্তু আমি বলবো। তো প্রথমে কিন্তু দেখতে হবে যে কনক্লুশন যে সাবস্টিটিউটের যে নিয়মটা আছে সেই নিয়মটা কি। যে কনক্লুশন সাবস্টিটিউটের নিয়মটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার ফিল হক্স তিনি ডোমেস্টিক ক্রিকেট খেলতে খেলতে যখনই কিন্তু তার মাথায় কিন্তু বলে আঘাত লেগে তিনি মারা গিয়েছিলেন, এটা মনে থাকবে 4-5 বছর বা 6 বছর আগেকার ঘটনা। এটা প্রকৃত মানে কবে হয়েছিল সেই ঘটনার ডেটটা অ্যাকচুয়ালি আমার মনে নেই, কিন্তু 5-6 বছর বা তারও বেশি সময় হবে। এই ঘটনাটা ঘটেছিল যে অস্ট্রেলিয়ার ফিল হক্স বলে একজন ক্রিকেটার, তিনি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছিলেন এবং অস্ট্রেলিয়ায় ডোমেস্টিক ক্রিকেট খেলতে খেলতে তার মাথায় বল লেগেছিল, বাউন্সার এসে তার মাথাতে লেগেছিল, লাগার পরে তিনি সেই আঘাত পান, আঘাত পাওয়ার পরে তিনি মারা যান। তো এরপর থেকে কিন্তু আইসিসি এইটা নিয়ে কিন্তু একটা চিন্তা ভাবনা করে যে এইটা নিয়ে একটা নিয়ম করতে হবে, যে এরকম মাথায় আঘাত লাগলে এরকম প্লেয়ার এইভাবে মারা গেছে এটা যেন না হয়, এটা নিয়ে একটা কোনো নিয়ম করতে হবে। তো এইটা নিয়ে গিয়ে আইসিসি একটা চিন্তা ভাবনা একটা নতুন নিয়ম করেছিল যে কনক্লুশন সাবস্টিটিউট বলে একটা নিয়ম করেছে। সেটা কি, যদি খেলতে খেলতে যে ফিল্ডিং হোক বা ব্যাটিং করতে করতে যদি কোনো প্লেয়ারের মাথায় যদি বল লাগে, মাথায় বল লেগে তিনি আঘাত হয়েছেন, অন্য কোনো জায়গায় লাগলে কিন্তু হবে না, যে হাতে পায়ে বা বডিতে অন্য কোনো বডির অংশে লাগলে কিন্তু চলবে না, মাথায়, একমাত্র মাথায় যদি ফিল্ডিং করার সময় হোক বা ব্যাটিং করার সময় হোক, যে কোনো সময় তার মাথায় যদি বল লাগে এবং তিনি যদি ফিল করেন যে তিনি আর খেলতে পারছেন না বা তার আঘাতটা অনেক গুরুতর, যে তিনি নেক্সট আর কিছু ম্যাচের আর যতটুকুনি বাকি আছে সেই তিনি আর মাঠে নামতে পারছেন না, আর তিনি খেলতে পারবেন না। তো এবং তার ফিজিও, সেই টিমের ফিজিও তারা চেক আপ করে তারা রিপোর্ট দেবে যে হ্যাঁ এই আঘাতটা গুরুতর, তিনি আপাতত এই ম্যাচের বাকি অংশটা তিনি খেলতে পারবেন না। তারপরে এইটা কিন্তু ম্যাচ রেফারি যিনি থাকবেন তার কাছে প্রস্তাব যাবে যে এটা কনক্লুশন সাবস্টিটিউট একটা লাগবে, কারণ এর মাথায় আঘাত লেগেছে। তার বদলে কিন্তু লাইক টু লাইক, যে আইসিসির নিয়মে কিন্তু একদম লেখা আছে যে লাইক টু লাইক, মানে যেই প্লেয়ারটা এইরকম ভাবে ইনজুরি হয়েছে সেই রকম ধরনের একটা বেঞ্চে যদি প্লেয়ার থাকে তাকে কিন্তু খেলাতে, বাকি অংশ ম্যাচের আর বাকি যতটুকুনি অংশ বাকি আছে সেই প্লেয়ারকে দিয়ে খেলাতে হবে, লাইক টু লাইক, মানে একদম পুরো সেম সেম সেই রকম প্লেয়ারকে খেলাতে হবে। এইরকম ঘটনা কিন্তু অনেক টিম এইগুলো কিন্তু ইউজ করেছে, যে কনক্লুশন যে সাবস্টিটিউটটা অনেক টিম তারা ইউজ করেছে এবং ভারত কিন্তু এই প্রথম ইউজ করলো, এর আগে অনেক টিম, পাকিস্তানও ইউজ করেছে। যদি সবার মনে থাকে যে 2023 ওয়ার্ল্ড কাপে যে ভারত হয়েছিল, সম্ভবত পাকিস্তান এবং সাউথ আফ্রিকার মধ্যে ম্যাচ হচ্ছিল এবং ব্যাটিং করতে করতে সম্ভবত পাকিস্তানের শাদাব খান, শাদাব খানের মাথায় এরকম বল লেগে তিনি ইনজুরিড হন এবং সেটাকে কনক্লুশন সাবস্টিটিউট বলে হিসেবে ধরা হয়েছিল এবং তার বদলে কিন্তু সলমান আলী আগা বলে একজনকে, সেই স্পিনার, কারণ শাদাব খান তিনি একজন স্পিনার ছিলেন, তো তার বদলে আরেকজন স্পিনারকে, মানে লাইক টু লাইক, যেই প্লেয়ারের ইনজুরি হচ্ছে একদম পুরো সেই রকম অবিকল সেই রকম প্লেয়ারকে কিন্তু সাবস্টিটিউট হিসেবে কিন্তু মাঠে নামাতে হবে।
অন্য হলে কিন্তু হবে না, আইসিসি নিয়মে কিন্তু এইরকম লেখা আছে। এইবারে যদি সেই রকম অবিকল প্লেয়ার যদি না পাওয়া যায়, যদি 19-20 একটু ডিফারেন্স যদি হয়, সেটা কিন্তু ডিফেন্স করবে একমাত্র ম্যাচ রেফারি যিনি আছে, তিনি লাস্ট ডিসিশন নেবেন যে এটাকে তিনি অ্যাপ্রুভ করবেন কি করবেন না, এটা তার উপরে কিন্তু সবকিছু নির্ভর করবে। তো ভারতের ক্ষেত্রে ক্ষেত্রে কি হয়েছে যে গতকাল আমরা দেখেছি যে ভারত যখন প্রথমে ব্যাটিং করছিল এবং ম্যাচের সেকেন্ড লাস্ট বল, যদি সবাই দেখে থাকেন যে ম্যাচের সেকেন্ড লাস্ট বল শিবম ডুবের মাথায় কিন্তু এসে বলটা লাগে, তারপরে কিন্তু আর একটা বল বাকি ছিল, মানে 19.5 ওভার, সেই বলে কিন্তু শিবম ডুবের মাথায় এসে বল লাগে এবং তারপরে ফিজিও যারা ছিল, ভারতীয় টিমের ফিজিও যারা ছিল, তারা এসে চেক করেন এবং তারপরে একটা বল কিন্তু শিবম ডুবে খেলেন এবং তারপরে তিনি ড্রেসিং রুমে যাওয়ার পরে তার যে পরিস্থিতি সেটা কিন্তু চেক করা হয় এবং সবকিছু বিবেচনা করা করে দেখা গিয়েছিল যে শিবম ডুবে কিন্তু আর তিনি ফিল্ডিং করতে পারবেন না, বা ম্যাচের আর যে যতটুকুনি বাকি অংশ আছে তিনি সেই অংশতে তিনি আর অংশগ্রহণ করতে পারবেন না, তিনি আর খেলতে পারবেন না। তো এই প্রস্তাবটা কিন্তু তারপরে ম্যাচ রেফারির কাছে যায়। তো এখানে কিন্তু ভারতীয় কোচ এবং ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব দুজনেই কিন্তু চালাকি করেছে, কারণ শিবম দুবে যেখানে কনকিউশন সাবস্টিটিউটের জন্য অ্যাপ্লাই করেছে, তার রিপ্লেসমেন্ট হবে, তো তার বদলে ভারতীয় টিমে কিন্তু একমাত্র ছিল রমনদীপ সিং। রমনদীপ, শিবম ডুবের কিন্তু খেলার স্টাইলটা, তিনি ব্যাটিং করেন এবং বোলিং তিনি না বললেই চলে যে তিনি বোলিং করেন না, তাকে আইপিএলও পর্যন্ত চেন্নাই সুপার কিং তাকে দিয়ে বোলিং করান না এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট দূরের কথা, সেই ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে তাকে দিয়ে বোলিং করানোই হয় না। তো সেই হিসেবে দেখতে গেলে তার একমাত্র সাবস্টিটিউট কিন্তু হতো রমনদীপ সিং, কারণ রমনদীপ সিং কিন্তু তিনি ব্যাটিং করতে পারেন এবং সেই রকম ধরনের একজন অলরাউন্ডার যে 1-2 ওভার বোলিংও করতে পারেন। তো সব থেকে বেস্ট কিন্তু সাবস্টিটিউট তার জন্য ছিল রমনদীপ সিং, কিন্তু ভারতীয় কোচ এবং ক্যাপ্টেন সেইটা ইউজ না করে তারা কি করেছে, হর্ষিত রানাকে ইউজ করেছে। এইটাই নিয়ে কিন্তু একটা বিতর্ক এবং একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে কনকিউশন সাবস্টিটিউটের রিপ্লেসমেন্ট শিবম দুবের জায়গায় হর্ষিত রানা কি করে সম্ভব, কারণ শিবম দুবে যেখানে আইসিসি নিয়মে লেখা আছে যে লাইক টু লাইক, মানে যে প্লেয়ার ইনজুরি হবেন একদম পুরো অবিকল সেই রকম আরেকজন প্লেয়ারকে কিন্তু মাঠে লাগাতে হবে, অন্য কাউকে লাগানো যাবে না। এখানে কিন্তু পরিষ্কার ভাবে লেখা আছে যে লাইক টু লাইক প্লেয়ার। তো যেখানে শিবম দুবের এইরকম অবস্থা হয়েছে, তার বদলি হিসেবে হর্ষিত রানা কি করে সম্ভব, কারণ শিবম দুবে তিনি ব্যাটিং এবং বোলিং তো তিনি করে থাকেন, তিনি হয়তো 1-2 ওভার তিনি বোলিং করতে পারেন, যে ব্যাটিং অলরাউন্ডার স্পেশালি বেশিরভাগ তিনি ব্যাটিং করে থাকেন, বোলিং তাকে দিয়ে কিন্তু করানো হয় না। তো সেখানে তার রিপ্লেসমেন্ট হিসেবে হর্ষিত রানা কি করে হতে পারে, কারণ হর্ষিত রানা একজন ফাস্ট বোলার, তিনি ব্যাটিং করতে পারেন না। তো সেই হিসেবে দেখতে গেলে তার রিপ্লেসমেন্ট একেবারে কিন্তু হর্ষিত রানা হয় না। এখানে যদি আর্শদীপ সিং যদি এইরকম ধরনের ইনজুরি হতেন, তাহলে সেখানে কিন্তু হর্ষিত রানাকে ব্যবহার করা যেত, বা হার্দিক পান্ডিয়া যদি এইরকম ধরনের ইনজুরি হতেন, তাহলে কারণ হার্দিক পান্ডিয়া তিনি কিন্তু 3-4 ওভার টি-20 ক্রিকেটে তিনি বোলিং করে থাকেন, তো সেই হিসেবে কিন্তু হর্ষিত রানাকে ব্যবহার করাই যেতে পারত। কিন্তু শিবম ডুবের জায়গায় হর্ষিত রানাকে কিভাবে এইভাবে ইউজ করলো, এবং ম্যাচ রেফারিকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে ম্যাচ রেফারি, ভারতীয় ম্যাচ রেফারি ছিল জাবাকাল সিনহা, তিনি কিভাবে এটাকে অ্যাকসেপ্ট করলেন, এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক থাকছে এবং একটা প্রশ্ন থাকছে যে যেখানে আইসিসি নিয়মে লেখা আছে যে লাইক টু লাইক, মানে যে প্লেয়ার ইনজুরি হয়েছে সেই রকম একজন প্লেয়ারকে কিন্তু মাঠে নামাতে হবে, তার বদলে অন্য প্লেয়ারকে গৌতম গম্ভীর এবং সূর্যা কুমার যাদব কিভাবে তিনি লাভালেন, এইটা কিন্তু একেবারে প্রকৃত অর্থে দেখতে গেলে কিন্তু এটা একেবারে কিন্তু চিটিং করা হয়েছে, এটা চিটিং করে কিন্তু জেতা হয়েছে, এটা প্রকৃত অর্থে বলতে গেলে একজন ক্রিকেট ফ্যান হিসেবে আমরা কিন্তু ক্রিকেটকেই ভালোবাসি এবং ক্রিকেট নিয়েই কথা বলবো, সেটা কোন দেশ কোন কান্ট্রি সেইটা নিয়ে নয়, সেটা আমার দেশ হলেও কিন্তু যদি ক্রিকেটে তারা ভুল করে সেটা আমাদের কিন্তু অধিকার আছে যে এটা নিয়ে কথা বলার। তো সেই হিসেবে দেখতে গেলে কিন্তু গৌতম গম্ভীর এবং সূর্যা কুমার যাদব কিন্তু এটা ইংল্যান্ডের সঙ্গে চিটিং করেছে, যেখানে
কনফিউশন সাবস্টিটিউট হিসেবে কিন্তু হর্ষিত রানা একেবারেই হয় না, কিন্তু তাকে নামানো হয়েছে এবং তিনি মাঠে নেমে 4 ওভার বোলিং করে 3 উইকেট কিন্তু নিয়েছেন। তো এখানে ম্যাচের রেজাল্ট কিন্তু অনেক কিছু হতে পারতো, হয়তো ভারত হর্ষিত রানাকে ছাড়াই হয়তো ভারত জিততে পারতো বা ইংল্যান্ডও জিততে পারতো। তো ম্যাচের রেজাল্ট কিন্তু অনেক কিছু হতে পারতো, কিন্তু এইভাবে হর্ষিত রানাকে লাভিয়ে কিন্তু সেই টিম স্পিরিট বা যেটা একটা একটা বলা হয় যে হনেস্টলি, সেই হনেস্টটাকে কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট একেবারে কিন্তু বিচ্ছিরি ভাবে ব্যবহার করেছে। এবং এটা শিবম ডুবের কনফিউশন সাবস্টিটিউট হিসেবে হর্ষিত রানা একেবারেই হওয়া উচিত ছিল না, তা সত্ত্বেও কিন্তু তারা করেছে। এটা মানে ক্রিকেটের স্পিরিটের জন্য কিন্তু এটা একেবারেই ভালো নয়।